সামিরাকে যখন আপনি দেখতে পেলেন পাশের রুমে এবং কয়েকজন মহিলা দ্বারা পরিবেষ্টিত, সামিরাকে আপনি কেমন দেখেছেন? তার মানসিক অবস্থা, সে কি কান্না করছিল? মানে স্বামী মারা গেলে মানুষের যে শক থাকে। একজন জলজন্ত স্বামী মারা যাওয়ার পরে যে অবস্থায় আমি তাকে পাওয়ার কথা, খোদার কসম আমি ওইরকম দেখি নাই। আচ্ছা, শি ওয়াজ অ্যাবসলিউটলি নরমাল। হত্যা না আত্মহত্যা, খালি এইটা বলবেন। আমি চাই না মিথ্যা মামলায় মানুষকে জড়াইতে, বুঝতে পারছি। জি, উনি বলল আচ্ছা ঠিক আছে যা। পরের দিন পোস্টমর্টম করার পরে ওনার সাথে যখন আমার দেখা হইল, উনি আমাকে বললেন একটা কথা, যে যাও তোমরা যেটা মনে করছো ওইটাই। এই দেখেন জি, রশিটা কতটুকু লম্বা, এবং রশির উপরে এইখানে একটা প্লাস্টিকের কাপের মতো থাকে ফ্যানের মধ্যে। জি, বাংলাদেশে থাকে, হ্যাঁ। এটার মধ্যে কেউ যদি ঝুলে যায় তাইলে এটা ভেঙে যাওয়ার কথা, রাইট। এটা ইনট্যাক্ট। পাখাগুলা কোনো বাঁকা তেড়া না, রশিটা সোজা এবং কাটা একদম স্ট্রেট কাটা। যদি কোনো মানুষ ঝুলে আর ঝুলন্ত অবস্থায় কেউ দাও দিয়া কাটে তাইলে এটা কুচকায় যাবে আগাটা। জি। খুব দুর্ভাগ্যজনক ভাবে 1996 সালে উনি মৃত্যুবরণ করেন। ওনার মৃত্যুকে ঘিরে প্রচন্ড বিতর্ক রয়ে গিয়েছে। এটা অনেকটা জন এফ কেনেডির মৃত্যুর মতো। আমেরিকাতে যেমন জন এফ কেনেডির মৃত্যুকে অর্ধেকের বেশি, 3 ভাগের 2 ভাগ মানুষ মনে করেন যে এটি একটি হত্যাকাণ্ড, কিন্তু অফিসিয়াল স্টোরি হচ্ছে যে এটি হত্যাকাণ্ড, ইনসাইড জব না, একজন সোল গানম্যান হত্যা করেছে। কিন্তু মানুষ বিশ্বাস করে এটার পিছনে অনেক ষড়যন্ত্র আছে, অনেক তত্ত্ব আছে। সালমান শাহর মৃত্যুটাকে আমি অনেকটা ওইভাবেই দেখি। একটা অফিসিয়াল একটি স্টেটমেন্ট হচ্ছে যে এটি আত্মহত্যা বা এই ধরনের, আপনারা মামলা করেছিলেন। কিন্তু জনগণ মনে করে, তার ভক্তরা মনে করে, তখন থেকেই মনে করে যে এটি একটি হত্যাকাণ্ড। আমরা জানি যে অতি সম্প্রতি আপনারা আদালতে আবার গিয়েছেন। একবার এটার কিছুটা একটা রায় হয়েছে আত্মহত্যা কেন্দ্রিক। আপনারা আবার এই খুব রিসেন্টলি আদালতে গিয়েছেন, এই মামলাটাকে রিভাইভ করার চেষ্টা করছেন এবং রিভাইভ করেছেন। একটু বলবেন যে আপনারা এটা কেন হত্যাকাণ্ড মনে করেন, এটা আত্মহত্যা কেন না মনে করেন, একটু বলবেন আমাদেরকে। অনেকদিন পরে এই প্রথম একজন জার্নালিস্ট হিসাবে এই প্রশ্নের মুখোমুখি। আমি সবসময় চাই যে এই প্রশ্নটা আমাকে কেউ করুক। দেখেন, জ্ঞান অর্জন করতে হইলে চীন যাও, এর মানে চীন না, যত দেশ বিদেশ ঘুরবা জ্ঞান অর্জন করবা। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন অনেক দেশ ঘুরাইছেন আমাকে। শেষ পর্যন্ত আমি আমেরিকার একজন স্থায়ী বাসিন্দা। আমি সালমান শাহ যখন মারা যায় এর 5 দিন আগে আমি আমেরিকা থেকে আসি দেশে। আমি ঢাকায় এসে বাসায় না যেয়ে অন্য ফ্লাইটে সিলেট চলে আসি। তার সাথে আমার দেখা হয় নাই। যেদিন ঘটনাটা ঘটে এর আগের দিন ছিল বৃহস্পতিবার রাত। বৃহস্পতিবার রাত্রে সে প্রায় 11:30 থেকে 12টার মধ্যে আমাকে কল দিয়েছে আমার ল্যান্ডফোনে। কল দিয়ে আমাকে ভালো মন্দ জিজ্ঞেস করছে, করে বলছে যে তুমি কি খালামণিদের সাথে কালকে ঢাকা আসবা? আমি বলছি হ্যাঁ আসবো। আমাকে বলছে মামা তুমি প্লিজ আইসো না। আল্লাহ কেন? যে আমি 11:30টার ফ্লাইটে আমি সিলেট আসবো, তোমার সাথে আমি 1 সপ্তাহ থাকবো, রিল্যাক্স করব, অনেক কথা আছে। আল্লাহ আচ্ছা ভালো কথা, ঠিক আছে আমি আসবো না। তারপরে বললো যে মামা আরেকটা ডিসিশন, আমি ঘুম থেকে উঠে ডিভোর্স পেপারে সাইন করব। আচ্ছা, সাইন করে আমি সিলেট আসতেছি। আমি বললাম আবার পাগলামি শুরু করছো? আমাকে বললো যে না মামা, ওকে নিয়ে আর সংসার করা যায় না। আই হ্যাভ অল দ্য ডকুমেন্ট অ্যান্ড এভিডেন্স, আমি তোমাকে দেখাবো, তুমি বলবা ইয়েস অর নো। আমরা আচ্ছা ঠিক আছে আয়। মানে ওকে বলতে সালমান শাহ তৎকালীন ওয়াইফ সামিরার কথা বলছেন আপনি, তাই তো? না, তখন সে জি, তখন তো সালমান শাহর ওয়াইফ ছিল। জি, সামিরার কথা বলছেন আর কি। জি, সামিরার কথা বলছি। জি জি জি, কাইন্ডলি বলুন। যাক, আমি সকালবেলা উঠে আমার ছোট বোন বোনজামাইকে আমি বিদায় দিয়েছি, ওরা বাইরে রওনা দিয়েছে, আমার ছোট ভাইয়ের সাথে গেছে ঢাকার উদ্দেশ্যে। আমি কাজের মেয়েদের বলছি যে এটা রান্না করো, এটা রান্না করো, এটা রান্না করো, ইমনের পছন্দ মতো জিনিসপত্র, যে ইমন আসবে 11:30, 12টা, 12:30, 1:45, তার আসার কোনো নামই নাই। আমি বাসায় বলে গেছি যে আমি মসজিদে গেলাম, ইমন আসলে মসজিদে পাঠিয়ে দিস। মসজিদে যাওয়ার পর আমি 4 রাকাত নামাজ পড়ছি সুন্নত। এর মধ্যে পিছন থেকে হাত দিছে আমার পাশের পাড়ার একটা ছেলে। কি ব্যাপার? বাসায় চলেন, একটা ব্যাড নিউজ আছে। আমি বললাম আমাকে এখন বলিও না, আমি নামাজ শেষ করি। ফরজ নামাজ শেষ করার পরে বাইরে করে দেখি বহু লোক আমার জন্য ওয়েট করতেছে। কেউ কিছু বলে না, খালি বলে চলেন বাসায়। বাসায় আইসা দেখি পুরো বাসা ভর্তি মানুষ। কি ব্যাপার?
এই ব্যাপার। যাক, সাথে সাথে প্লেনের টিকিট কাটা হইলো। আমি মানে এইসব সিচুয়েশনে মানুষ, আমি হতভম্ব। তো সালমান শাহর চাচা আর আমরা এয়ারপোর্টে গেলাম। ফ্লাইট লেট। এটা একটা, এই সালমান শাহর এই যে ঘটনাটা একটা সিনেমা হয়ে যাবে, যদি একটা বিরাট বড় সিনেমা হবে। এয়ারপোর্টে ফ্লাইট লেট, যাইয়া পৌঁছলাম প্রায় 5:30টার দিকে। তাড়াহুড়া করে ঢাকা এয়ারপোর্ট থেকে গেলাম গ্রিন রোডে। বাসায় ঢুকতে পারতেছি না, হাজার হাজার লোক। কোন রকম ঢুকলাম, ঢুকে দেখলাম একটা লাশবাহী গাড়ি। 2-3 জন ছেলে এসে আমাকে বললো, আপনি কি মামা? আমি বললাম হ্যাঁ। তাড়াতাড়ি লাশ নিয়ে যান, পচে যাবে। তখন তো আমারও সেন্স নাই। আমি একটু দূরে দেখলাম আমার বড় বোন রে, উনি এসে জড়াইয়া ধরলো, আমারে কানলো। আমি বললাম যা হওয়ার হয়েছে পরে দেখবো, চলো আমরা রওনা দেই। বলে হ্যাঁ রওনা দেই। এই তো রওনা দিলাম। শেরাটনের সামনে আইসা দেখেন প্রথম খটকাটা, আপনি যে বলছেন কেন মনে করি, প্রথম খটকাটা শেরাটনের সামনে আইসা, আমার ইমিডিয়েট ছোট বোনের গাড়িতে ছিলাম আমি। আমার ছোট বোনকে জিজ্ঞেস করলাম যে সামিরা কি আমাদের সাথে যাচ্ছে? ও বলে আমি জানি। তো আমার ছোট বোনের বেস্ট ফ্রেন্ড ছিল দিতি, ওই যে নায়িকা দিতি। নায়িকা দিতিরে ফোন লাগাও, যা হোক কইও। লাগাইলো ফোন, লাগাই জিজ্ঞেস করলো যে কুমকুম ভাই সামিরের সাথে দেখা করতে চায়, ও কই? বলে পাশের ফ্ল্যাটে আছে। এই গাড়ি ঘুরে গেলাম। আমি যাহা বলিতেছি সত্য বলিতেছি, সত্য ছাড়া মিথ্যা বলিব না, এবং পবিত্র কোরআন শরীফ এবং আমার মহান আল্লাহ তাআলার নাম নিয়ে বলছি। ওই বাড়িতে যাওয়ার পরে আমি উঠলাম 2 তলা না 3 তলায়। উঠে ড্রয়িং রুমে পাইলাম সামিরার বাবা এবং একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বসা। তো এই প্রথম সামিরার বাপের সাথে আমার দেখা। মানে ওই বাড়িটা বলতে কোন বাড়িটা বোঝাচ্ছেন? সামিরার বাবা যে বাড়িতে থাকতো? না 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 না, এটা তাদের আত্মীয়র বাড়ি। আমার মনে হয় এটা আপনার, এটা যে রুবি সুলতানা যে আমেরিকা থাকে, জি, হয়তো এর বাড়ি হবে। আচ্ছা আচ্ছা। তা আমি বললাম যে আমি ইমনের মামা, কুমকুম মামা। বলে হ্যাঁ আচ্ছা। আমি বললাম দেখেন কি হয়েছে না হয়েছে আমি জানি না, ইসলামিক ওয়েতে স্বামীকে দাফন করার আগে বউর অনেক কাজ থাকে, মাপ চাওয়া, মাপ করে দেওয়া। আমার সে যাচ্ছে না কেন, আমি এই জন্য ঘুরে আসছি। আমার ইচ্ছা আমি সামিরাকে সাথে নিয়ে যাই, আর আগামীকালকে এই সময় আমি আবার ওকে সসম্মানে এনে ফেরত দিয়ে যাব। উনি পরিষ্কার বললেন না, ও যাবে না। আচ্ছা, আমি বললাম ঠিক আছে, আমি ওর মুখ থেকে শুনি। বললেন পাশের রুমে গেলাম। আমি যাই দেখলাম 5-6 জন মহিলা পরিবেষ্টিত, সামিরা বসা, পিঙ্ক কালারের একটা গোলাপি সালোয়ার কামিজ পরা। আমাকে দেখে জড়ায় ধরলো, মামা। আমি বললাম আমি জানি না কি হয়েছে না হয়েছে, তবে মামা হিসাবে, কর্তব্য হিসাবে আমি তোমাকে সিলেট নিয়ে যেতে চাই, তোমার স্বামীর শেষ বিদায় দিবা তুমি। তখনই ওই যে আমেরিকার যে মহিলা স্টেটমেন্ট দিছে, যে মহিলা রুবি, সে পাশে ছিল বসা, সে দাঁড়ায় বলছে না সে যাবে না, সে যাবে না কোথাও। রুবি যার কথা বলছেন, সামিরার সাথে তার সম্পর্ক কি, আত্মীয় বা কি? রুবি হচ্ছে বহুল আলোচিত আমাদের মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, যিনি আমার লিডার ছিলেন, উনার হত্যাকাণ্ডের একজন আসামি। তার নাম ছিল ক্যাপ্টেন জামিল। এই জামিলের স্ত্রী। জামিলকে ফাঁসি দেওয়ার পরে রুবি সুলতানা বিয়ে করছে সামিরার মামাকে, আচ্ছা, চাইনিজ লোককে। আচ্ছা, বুঝাইতে পারছি? জি জি। রুবি সুলতানার স্বামী হলো এক্স ক্যাপ্টেন জামিল, যার ফাঁসি হয়েছে জিয়াউর রহমান সাহেবের মার্ডার কেসে। এরপরে বিয়ে করছে সে এই সামিরার আপন মামাকে। আচ্ছা, আমি চলে আসলাম, অনেক পিছনে পড়ে গেলাম, কারণ গাড়ি তো রওনা দিয়ে দিছে। আমার ড্রাইভারকে আমি বললাম, আপনি কি তখন জিজ্ঞেস করেছিলেন যখন রুবি বলছে যে না সামিরা যাবে না, আপনি কি তখন জিজ্ঞেস করেছিলেন যে কেন যাবে না, বা মানে কেন, কি হয়েছে? আপনি কি এই ধরনের কোনো কথা হয়েছিল তখন? আমি বলেছি। উনি তীব্র কণ্ঠে, জোরালো কণ্ঠে প্রতিবাদ করছেন, না সে কোথাও যাবে না। আচ্ছা, না আমি তো জোর করতে পারি না। জি জি। আমি বলছি এটা ইসলামিক ওয়ে, বউ স্বামীকে বিশ্বাস বিদায় দিবে, আমি আবার নিজে নিয়ে আসবো, এখানে এনে দেবো সসম্মানে। না দেয় নাই তারা। সামিরাকে যখন আপনি দেখতে পেলেন পাশের রুমে এবং কয়েকজন মহিলা দ্বারা পরিবেষ্টিত, সামিরাকে আপনি কেমন দেখেছেন? তার মানসিক অবস্থা
সে কি কান্না করছিল? মানে স্বামী মারা গেলে মানুষের যে শক একজন থাকে। একজন জলজন্ত স্বামী মারা যাওয়ার পরে যে অবস্থায় আমি তাকে পাওয়ার কথা, খোদার কসম আমি ওইরকম দেখি নাই। আচ্ছা, She was absolutely normal. আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, বুঝছেন? ঠিক যাক, আছে। হুম, আসলাম তাড়াহুড়া করে আইসা ডেড বডি আসার আধা ঘন্টা পরে আমি আইসা বাসায় পৌঁছাইলাম। তখন শুনলাম যে ডেড বডির গাড়ির সাথে ৩ টা ছেলে আসছে ঢাকার থেকে। হুম, আমি বললাম, "ওরা কে?" ওরা সালমান শাহর বন্ধু। ওরা সালমান শাহকে দাফন করে তারপরে সিলেট থেকে যাবে। হুম, আমি সাথে, সাথে আমার পিয়নকে দিয়ে পাশে একটা হোটেল আছে বাসার সামনে, নূরজাহান হোটেল। বললাম যে, "ওদেরকে এইখানে থাকার ব্যবস্থা করে দাও।" জি। ১ ঘন্টা পরে ম্যানেজার আমাকে আইসা জানাইলো যে, "মামা উনারা তো চলে গেছে।" আল্লাহ কেন? বলে, "আমি জানি না।" আনলাম, "তারা কি শাওয়ার-টাওয়ার করছে?" বলে, "না, উনারা তো ৩ জনই ড্রাঙ্ক ছিল। আচ্ছা, কমপ্লিটলি ড্রাঙ্ক ছিল।" আচ্ছা। আমি চিন্তা করলাম ডেড বডির সাথে আসলো ৩ টা ছেলে, বলল ইমনের বন্ধু, আবার ড্রাঙ্ক চলে গেল। মানে ঘুরপাক খাচ্ছে মাথায়। যাক, স্বাভাবিক। এর এরপরে আমার ছোট ভাই, যাকে আপনি একটু আগে দেখছেন, জি। সেও লন্ডন থাকে। তাকে আমি ডাকলাম। ডাইকা বললাম যে, "সবাইকে সরাও, দরজা লাগাও, তুমি আমি একটু ডেড বডিটা দেখব।" হুম, হুম। দরজা লাগাইলাম, খুললাম। ১ম দেখাই দেখলাম যে চোখ বন্ধ, মুখ বন্ধ, কিন্তু কপালের এই জায়গাটা কাটা না। আচ্ছা। বললাম, "ছবি নাও।" চেইন খুললাম, বুকটা সেলাই করা, বাম দিকে একটা কালো দাগ, ছবি নাও। হুম, 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 হুম। গলার এইখানে দাগ দেখলাম এইখানে, আচ্ছা। বুঝলেন? চিকন একটা দাগ। হুম, আমি বললাম, "ছবি নাও।" আমার তখনই সন্দেহ হইল যে গলার দাগ ফাঁসি লাগলে ফ্যানের মধ্যে ঝুললে এইখানে হবে, এইখানে কেন? হুম, হুম, আমি আর কিচ্ছু বললাম না। পরের দিন লাশ দাফন-টাফন করে আসার পরে এর পরের দিন আমি সালমান শাহর বাপরে, আমাদের বড় দুলাভাই, আমরা ভাইয়া ডাকতাম। উনাকে আমি বললাম, "তুমি কি একটু ঠান্ডা হইছো? একটু আলাপ করা যাবে তোমার সাথে?" বলল, "কি?" আমি বললাম, "আমার তো অনেক সন্দেহ হচ্ছে।" বলে, "কি সন্দেহ?" আল্লাহ ইমনকে তো মারা হইছে। হুম, কইল, "কেমনে?" আমি বললাম যে, "গলার দাগটা দেখে আমার একটু সন্দেহ হইছে। হুম, বুকের হুম। মধ্যেও একটা দাগ দেখলাম।" বলে, "তাইলে কি করব?" দেখেন একজন ম্যাজিস্ট্রেট মানুষ। জি। আমি বললাম, "গো ফর রিপোস্টমর্টম।" বলল, "আচ্ছা।" এর পরের দিনই ডিসি সাহেবের কাছে এপ্লাই করলাম ফর পোস্টমর্টম। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা। পোস্টমর্টমের সময় আগের দিন যিনি ফরেনসিক বিভাগের হেড এইখানে হুম, সিলেটে, হুম। জি। ডাক্তার আমি মফিজ হোসেন। ওই ঘটনার আগে আমি একটু একটা জিনিস জেনে নিই। যে ৩ জন বন্ধুর কথা আপনি বলছিলেন, জি, যারা এসেছেন, যাদেরকে পরে ড্রাঙ্ক অবস্থায় পাওয়া গিয়েছে, চলে গিয়েছে। তাদের পরিচয় কি? তারা কারা? তাদের কি আপনি নাম জানেন? আই ডোন্ট নো। আচ্ছা, তাদেরকে আপনারা বাট সালমান শাহর বন্ধু হিসাবে বাট আপনারা ফ্যামিলি মেম্বাররা বাট কেউ কখনো দেখেননি আগে? এতদিন পরে একটা ক্লু পাইছি আমি। জি, বুঝছেন? জি। একটা ক্লু পাইছি আমি। এই ৩ জনের সাথে আরেকজন ছিল। সেই লোকটা আসার পথে ভৈরবে নেমে গেছে এবং সেই লোকটার ক্লু আমি পাইছি। আচ্ছা, আমি পাবো এখন। আচ্ছা। খেলা খেলা তো শুরু। জি, এখন পাবো। আচ্ছা। তারপরে আপনার সরকার মহোদয় পারমিশন দিলেন। এর মধ্যে আরেকটু ছোট্ট ঘটনা বলি। জি, জি। আমাদের আমাদের বাড়ি জন্ম সব সিলেটে। হুম, হুম, সিলেট ৩৬০ আউলিয়ার মাটি। এটা হুম। পুণ্য, সবাই বলে পুণ্যস্থান, পুণ্যভূমি। জি, সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফে আজ পর্যন্ত কোন সুইসাইডকারীর কবর হয় নাই। এটা নিয়মের বাইরে। জি। এটা নিয়মই আছে হুম, যে হুম। আত্মহত্যাকারীর কোন কবর হবে না দরগা শরীফে। আমি বুঝাইতে পারছি আপনাকে? জি, বুঝতে পেরেছি। জি। ইমনকে যখন কবর দেব, তখন যেই হন না কেন একটা অনুমতির দরকার হয়। আমি তৎকালীন মতল্লি সাহেবের সামনে যাইতেই উনি বললেন, "কিরে ব্যবস্থা করছো?" আমি বললাম, "না।" "কর।" হুম, হুম। মানে অনুমতি দিলেন। জি, উনাদের মধ্যে যারা মুতল্লি হন সিলেট দরগা শরীফের, উনাদের মধ্যে আল্লাহ তাআলা কিছু আধ্যাত্মিক পাওয়ার দিয়ে দেন। যাক, অনুমতি পাইলাম, কবরের ব্যবস্থা হইল, কবর দিলাম। ঠিক ১০ দিন পরে, যে ৮ দিন না ১০ দিন পরে যখন গভর্নমেন্ট অর্ডার দিল যে লাশটা আবার তুলে আমরা রিপোস্টমর্টম করানোর জন্য। মানে তখন কি আপনারা অলরেডি কবর দিয়েছেন, কিন্তু তারপরে আবার অর্ডার পেয়েছেন যেটাকে উত্তোলন করে আবার পোস্টমর্টম নতুন করে জি, করবেন? জি, জি। আচ্ছা।
ওই দিন সময় মতো ম্যাজিস্ট্রেট সাহেব আসলেন, পুলিশ আসলেন, অনেক লোক আসলো এবং শনাক্ত করা লাগে। কবরের উপরটা উঠানোর পরে ডেড বডিটা ভিতরে ঠিক আছে কিনা একজন পরিবারের সদস্য শনাক্ত করতে হয়। আমি নিজেই শনাক্ত করলাম, কেউ যায় না ভয়ে। আমি নিজেই শনাক্ত করলাম যে হ্যাঁ এটাই ইমনের লাশ। জি তোলা হলো, নেওয়া হলো, পোস্টমর্টম হলো। বললে অনেক কিছু বলা যায়, ওই চ্যাপ্টারে আমি যাচ্ছি না। পোস্টমর্টমের আগের দিন রাত্রে যিনি ফরেন্সিক বিভাগের হেড ছিলেন ডক্টর নার্গিস বাহার, আমরা সিলেট শহরটা ছোট, সবাই আত্মীয়তা আছে, পরিচিত আছে। আমার হঠাৎ মনে হইলো কালকে এই মনের পোস্টমর্টম করব, তো ওনাকে তো চাচি ডাকি, একবার একটু দেখা করে আসি। আমি সোজা ওনার বাসায় গেলাম। আমার বাসা থেকে ধরেন 5 মিনিটও লাগে না। গেলাম, উনি হাইসা হাইসা বাইরে, কেমন আছিস, ভালো আছিস? হ্যাঁ আমি জানি কালকে পোস্টমর্টম। আমি ওনাকে বললাম যে চাচি, আল্লাহ আমারও বাচ্চা কাচ্চা দিছে, আমি কোনো রিকোয়েস্ট করতে আসি নাই আপনাকে, যেটা সত্য সেটা বলবেন, হত্যা না আত্মহত্যা, খালি এইটা বলবেন। আমি চাই না মিথ্যা মামলায় মানুষকে জড়াইতে। বুঝতে পারছি? জি উনি বলল আচ্ছা ঠিক আছে যা। পরের দিন পোস্টমর্টম করার পরে ওনার সাথে যখন আমার দেখা হইল, উনি আমাকে বললেন একটা কথা, যে যাও তোমরা যেটা মনে করছো ওইটাই। বললাম আলহামদুলিল্লাহ। এই বাসা আসার পরে আপনার একদিন না 2 দিন পরে ডাক পড়লো ঢাকার থেকে, যে ঢাকায় আসেন, সালমান শাহর ঘর আমরা খুলবো, ইনভেস্টিগেশন করব, ডিবি এনএসআই এরা। শুনতে পাচ্ছেন? জি আমি শুনতে পাচ্ছি। একটা জিনিস আমাকে ক্লিয়ার করেন, যিনি আপনাকে কনফার্ম করলেন যে তোমরা যেটা মনে করেছো সেটাই, উনি কি নিজে পোস্টমর্টমের সময় ওনার ভূমিকা কি ছিল? উনি হেড। আচ্ছা, উনি করেছেন পোস্টমর্টম? উনি করেছেন, উনি ইন্তেকালও করেছেন, এবং উনার সাথে যিনি আরেকজন ছিলেন ডক্টর মাইনুল ইসলাম, উনিও ইন্তেকাল করেছেন। এখন সম্ভবত একজন বেঁচে আছেন, একজন হলো, সে আমার বাল্য বন্ধু, সে তখন ইন্টার্ন ছিল, বুঝছেন, পুরা ডাক্তার না, ইন্টার্ন। জি তার নাম ডক্টর আদিল। আমি দেখি কালকে তাকে খুঁজে বের করব। আদিল ছিল তখন। তো ওই ডক্টর যিনি পোস্টমর্টম করেছেন এবং আপনাকে ভার্বালি কনফার্ম করেছেন যে তোমরা যেটা মনে করেছো সেটাই, মানে আপনারা সাসপেক্ট করছিলেন যে এটা আত্মহত্যা, এবং উনি সেটাই বলেছেন যে হ্যাঁ, পোস্টমর্টমের পর ওনার মনে হয়েছে এটা আত্মহত্যা। উনি কি এটা হ্যাঁ, অফিসিয়াল রিপোর্টে লিখেছেন? এইটাই। উনার ঘটনা এখানে স্টপ করেন, আমি পরবর্তীতে আসতেছি। আচ্ছা আচ্ছা, জি 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 আচ্ছা, প্লিজ। যাক, এরপরে ঢাকা গেলাম। আমি, আমার ছোট ভাই, আমার মেজ বোন, সালমান শাহর বাবা মা, সালমান শাহর ছোট ভাই, আমরা গেলাম ঢাকায়। ওই দিক দিয়ে সামিরা আসলো, সামিরার বোন আসলো, খালা আসলো, মা আসলো, বাপ আসলো। দরজা খোলা হলো, ভিতরে ঢুকলাম বিসমিল্লাহ বলে। ঢোকার পরে কোন রুমে আত্মহত্যা করছে, তার ড্রেসিং রুমে। এই ফার্স্ট আমার মনে আপনার প্রথম সন্দেহ হয়েছিল বাসায় তার গলার দাগটা দেখে, বুঝছেন? জি আর তার চোখ বন্ধ, মুখ বন্ধ, এই জিনিসটা আমার মনে একটা সাসপেক্ট ছিল। তার ড্রেসিং রুমে ঢুকে যখনই আমি রশিটা দেখলাম ফ্যানের সাথে ঝুলতেছে, জি আমি তখন কনফার্ম হয়ে গেলাম যে গলার দাগ এত ছোট, রশিটা এত বড় কেন। আপনি দেখেন ফ্যানের মাঝে রশি ঝুলতেছে, জি কিন্তু আমি আরো দেখাচ্ছি আপনাকে। এই লোকগুলা হচ্ছে ডিবির লোক, তারা হাসতেছে, তারা এই সিনটা দেখে হাসতেছে। এই দেখেন জি রশিটা কতটুকু লম্বা, এবং রশির উপরে এইখানে একটা প্লাস্টিকের কাপের মতো থাকে ফ্যানের মধ্যে। জি বাংলাদেশে থাকে, হ্যাঁ। এটার মধ্যে কেউ যদি ঝুলে যায় তাইলে এটা ভেঙে যাওয়ার কথা, এটা রাইট। ইনট্যাক্ট। পাখাগুলা কোনো বাঁকা তেড়া না, রশিটা সোজা এবং কাটা একদম স্ট্রেট কাটা। যদি কোনো মানুষ ঝুলে আর ঝুলন্ত অবস্থায় কেউ দাও দিয়া কাটে, তাইলে এটা কুচকায় যাবে আগাটা। জি বুঝতে পারছেন? জি জি এই আস্তে আস্তে সন্দেহের তালিকায় যাচ্ছি। সে বলেছে, সামিরা আছেন নাকি লাইনে? জি আমি আছি, বলুন। সামিরা বলেছে সে বটিদা দিয়ে কাটছে। এখানে ডলি, মনোয়ারা আর আবুল নাকি পা দিয়ে ধরছিল আর সে কাটছে, এই বটিদা। বুঝছেন? জি অথচ সেই রুমে আমরা পাইলাম জুতার পাশে রাখা একটা অ্যান্টি কাটার।
আচ্ছা, আচ্ছা। জিনিসটা বুঝতে পারছেন কি জিনিসটা? জি। যেটা দিয়ে আমরা কাগজ, পেপার বক্স কাটি আমেরিকায় হুম, অ্যান্টি হুম, কাটার। হুম, হুম, এইটা দিয়ে আমি ধরলাম যে রশি কাটা হইছে। জি। যার জন্য রশিটা কুঁচকায় নাই। হুম, এবং হুম, আমি কনফার্ম হলাম যে ইমনকে ফ্যানের মধ্যে ঝুলানো হয় নাই। হুম, হুম, তার নিজের অ্যাপার্টমেন্ট, তার জি, সিগারেট আলাদা স্ট্রে রাখা মালব্রো খাইতো, কিন্তু তার ওই রুমের মধ্যে যে রুমে সে মারা গেছে, ওই জি, রুমে ফ্লোরে পাওয়া গেছে ডানহিল সিগারেটের অংশ বিশেষ। জি। এটা কে খাইলো? এটা কি আমি খুঁজে বের করব? না পুলিশ, ডিবিআই তারা বের করবে? হ্যাঁ, রাইট, রাইট। সামিরা যে কত কথা বলেছে, যেদিন তার রুমে ঢুকলাম আমরা ইনভেস্টিগেশন এর জন্য, হুম, হুম, এই দেখেন আমার বড় বোন সালমান শাহর মায়ের পাশে সামিরা বসা। হুম, হুম, সামিরার বোন মাথার কাপড় তার ঠিক করে দিচ্ছে। হুম, হুম। আর এই লাল টুপিটা পরা আমি। আচ্ছা। ফ্যানের মধ্যে যে রশিটা ছিল সালমান শাহ আত্মহত্যা করছে বলে চালাইছে তারা, জি। রশিটার নমুনা দেখেন উপরি ভাগের কাপ, এবং কাপটা ভাঙেও নাই, আস্তে করে আলগা করে লাগানো। এবং ডিসপ্লেস ও হয় নাই। কাপটা যে সরেও না, গেছে তা না। না, না। মানে এবং বাংলাদেশে যেটা হয় যে আপনার এই ফ্যানের উপরে যে প্লাস্টিকের কাপটা থাকে এটা তো এত শক্ত কিছু না, খুব দুর্বল। না, তাই না, না? সামান্য এবং এই ভেঙে যায়। কাপটার নিচে ওই মোটরটা থাকে ফ্যানের, যেটা জি, ফ্যানটাকে জি, জি, ঘোরায় আরকি। জি, জি, জি। এইটাই সেই রুম, তার ড্রেসিং রুম। হুম, ওই হুম, কাপড়গুলোর উপরে ছিল সিলিং ফ্যান। ওই জি। ফ্যানেই নাকি এইটা হইছে। ডিবির লোকজন তারা কাটা রশির সাথে তার গলার রশি মিলাইয়া মাপঝোক করতেছেন, এবং সালমান শাহ কতটুক লম্বা এটা গলায় লাগাইলে কোন জায়গায় আইসা লাগে, তারা হাসতেছেন যে পাটা তো আইসা মাটিতে লেগে যায়। রাইট। কারণ খুনিরা হয় কি কিছু না কিছু প্রমাণ রেখে যায়, যেটা ছোটবেলা শুনছি, এখনো তাই দেখছি। পাশের বাড়ি, এই যে জানলা দেখতেছেন, জি। এই এই লোহার গ্রিলের এইদিকে হচ্ছে সালমান শাহর রুম। এই আচ্ছা, বাড়ির এরা আমার সামনে উইটনেস হইছেন। উনারা দেখছেন রাত্রি ৩টা ৩:৩০টার দিকে এই হুম, রুমের মধ্যে, সালমান শাহর রুমের মধ্যে দস্তাদস্তি মারামারি হচ্ছে। উনারা মনে করছেন যে হাসব্যান্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে। আচ্ছা। তার বেডরুমে পাওয়া গেছে এই ইনজেকশনটা, হুম, যেটাকে হুম, আমরা বাংলায় বলি চেতনানাশক, আচ্ছা। জ্যাসোকেইন নাম। হুম, হুম, এর সাথে একটা সিরিঞ্জও আছে। আচ্ছা। তার বাসায় ডলি কাজের মহিলা, মনোয়ারা এবং আবুল ৩ জন, হুম, হুম। আরেকজন কে সামিরা ছিল ৪ জন। কিন্তু মানে ওই দিন ওনারা সবাই কি তখন উপস্থিত ছিলেন যখন এই জি, ঘটনা জি, আচ্ছা। জি, জি। এখন খাওয়া-দাওয়া সব বাটিতে ছিল। হুম, হয়তো ঐদিন রাত্রে আমাকে ফোন করার পরে হয়তো সামিরা শুনছে যে হুম, ডিভোর্স পেপারে সাইন করব এইটা ওইটা। তখন তুমুল ঝগড়া লাগছে এবং সালমান শাহর সেলফোনটা তখন ভেঙে ফেলা হইছে। সালমান আচ্ছা। শাহ রাগ করে খায় নাই। এই হুম, দেখেন বাটির মধ্যে খাবার-টাবার এইগুলা। তার ড্রেসিং রুমে তার প্যান্টিটাও খোলা পাওয়া গেছে। হুম, হুম, এরপরে আসেন বেডরুমে, তার বিছানার মধ্যে একটা কড়া দাগ দাগ দেখলাম জি। বেড কভারের মধ্যে। এগুলা ফরেনসিক টেস্টিং এ আমরা করব না আইনে করবে? এই দাগটা কিসের? আপনার কি আইডিয়া আছে? এটা কি রক্তের দাগ না কিসের দাগ? কোনো আইডিয়া নাই এটা কিসের দাগ। আচ্ছা, জি। এবং এক সুটকেস ভর্তি ভিজা কাপড়। আচ্ছা, বাথরুমে ৮-১০ টা আপনার টাওয়াল ভিজা। জি। এইগুলা কেন? এখন এরপরে আসেন আপনি অন্য প্রশ্ন। কোন দেশের বইতে লিখা আছে, আইনের বইতে লিখা আছে, হুম, হুম, একই ঘরে বসবাস? বাংলাদেশের আইনের বইতে লিখা আছে যদি একই ঘরে স্বামী আত্মহত্যা করে, তাহলে যারা বাসায় থাকবে এবং বিশেষ করে ওয়াইফ, বউ, তার জবাবদিহিতা করতে হবে। আর হুম, হুম, যদি স্বামী মারা যায়, বউ মারা যায়, তাহলে স্বামী জবাবদিহিতা করতে হবে। সেই জায়গায় সালমান শাহ মারা গেল, দড়ি কেটে নামানো হইল, কোনো ডাক্তারে ডাকা হইল না, তার মারে ফোন করা হইল না, পুলিশকে জানানো হইল না, হসপিটালে নেওয়া হইল না। কি করা হইল? কাজের লোকজন দিয়ে হারিয়া রশি কেটে নামানো হইল, তাকে গোসল করানো হইল, তাকে একটা হাফ প্যান্ট পরানো হইল, গেঞ্জি পরানো হইল, আর শরীরে তেল দিয়া মালিশ করতে থাকলো ২-৩ জন লোক। হুম, হুম, এইটা কোন আইনের বইতে আছে অথবা কোন দেশে আছে? এই এইটারও তো একটা বিচার হওয়া উচিত। আমেরিকায় আমার এক বন্ধু ফ্লোরিডায় থাকেন। হুম, হুম, উনি একদিন একটা মলে গেছেন, শপিং মলে। আরেক ভদ্র মহিলার ছোট বাচ্চা পড়ে গেছে অ্যাক্সেলেটর থেকে।
উনি দৌড়ে যে উঠে একটা উম্মা দিছিলেন, সেই উম্মা দেওয়ার কারণে উনার সিটিজেনশিপ ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিছে। হ্যাঁ, আমরা তো আমেরিকায় থাকি, কেউ অ্যাক্সিডেন্ট করলে কাছে যাওয়ার ইয়ে নাই, আনটিল পুলিশ কাম। কিন্তু এই জিনিসটা যে করলো, এগুলা সব সাজানো। জি আচ্ছা, এরপরে দেখেন আমি আসলাম আবার ব্যাক করে। জি আমি আমি যে গেলাম, আমি আমি আপনার ওই ঘটনাটা যাওয়ার আগে আপনি যে প্রমাণগুলো দেখালেন, ছবিগুলো জি দেখালেন, জি তার মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইকিং আমার কাছে মনে হয়েছে দুটা। একটা হচ্ছে যে ওই ফ্যানের যেটা কিছু হয়নি, ফ্যানটা অক্ষত অবস্থায় আছে, ফ্যানের এই কাপটা অক্ষত অবস্থায় আছে। রশি যেটা আপনি বললেন যে সালমান শাহর হাইট এবং রশির হাইট, তার পা তো মাটিতে থাকার কথা। এবং সবচেয়ে যেটা স্ট্রাইকিং সেটা হচ্ছে আপনি একটা মেডিসিনের দেখালেন, ইনজেকশন, চেতনানাশক, এবং ওইটা তো সালমান শাহর কোনো প্রেসক্রাইব মেডিকেশন না, সে তো এটা না, কোনো কারণে নেয়ার আপনারা তো জানেন না ফ্যামিলি না। মেম্বার হিসেবে। ওইটা নিয়ে ওটার ব্যাখ্যাটা কি? মানে আপনি কি এটা নিয়ে পুলিশ বা সামিরা কারো কাছে জিজ্ঞেস করেছিলেন যে এই বোতলের উদ্ভব থেকে হয়েছে? ওরা কি বলল? ওরাই বলছে যে এটা একটা চেতনানাশক ইনজেকশন। জি, তো কোথা এটা থেকে আসলো? আই ডোন্ট নো, এটা তো পুলিশ বের করবে কোত্থেকে আসলো। না, আপনি যখন জিজ্ঞেস করেছেন তখন সামিরা বা পুলিশের বক্তব্য কি? আমার সাথে আজ পর্যন্ত ওই দিনের পর থেকে সামিরার দেখাই হয় নাই। আচ্ছা আমার পরিবারে কারোর সাথে দেখাই হয় নাই, আমি কেমনে জিজ্ঞেস করব? আচ্ছা আচ্ছা। ওই দিনের জি পর থেকে এই ফ্যামিলি আর ওই ফ্যামিলি না। ইভেন যেসব কাজের লোক ছিল, মনোয়ারা, ডলি এবং আবুল, জি এইসব কার কাজের লোক ছিল? সালমান স্যার। এরা আসলে এদেরকে নিয়ে আসার দরকার ছিল আমার বাসায় বা সালমান স্যার মার বাসায়। হুম হুম এই তিনজনকে গাট্টি বুস্কা বাইন্দা সামিরা আর সামিরার মা তাদের বাসায় নিয়ে গেছে, এবং স্টিল নাও ডলি কোথায় আছে সেটা সামিরার সামিরার মা জানে। মনোয়ারা আছে, সামিরার ছোট বোন ঢাকায় থাকে, কি হক জানি না, আমার ফারিয়া হক সিটি ব্যাংকে চাকরি করে, তার বাসায় আছে। হুম হুম আজকে লেটেস্ট খবর পাইলাম আবুল যে ছেলেটা ছিল, সালমান স্যারের টিপে টুপে দিত, মালিশ করতো, কাপড় চোপড় ধুইতো তার গার্ড হিসাবে, তারেও নাকি সামিনার বাবা ২ তলা বিল্ডিং বানাইয়া দিয়েছেন। আজকে খবর পাইলাম। এগুলো সব অপেক্ষা করেন। মহান আল্লাহ তাআলা ২৯ বছর কেন আরো বেশি আল্লাহ তাআলা অপেক্ষারে মূল্য দেন বেশি। হুম হুম। এখন ঘুরে আসি আমি আবার ব্যাকে। জি কাইন্ডলি। আমি তো আপনাকে বলেছিলাম যে আমি সামিরাকে আনতে গেছিলাম ডেড বডি দাফন করার আগে। জি বলেছিলাম? বলেছিলেন, জি। সেখানে সে কমপ্লিট রুবি ছিলেন এবং উনি যেতে দেননি। হ্যাঁ, সে কমপ্লিটলি এখন অস্বীকার করে তারা কেউ আনতে যায় নাই। কিন্তু আমি আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আপনাকে বলছি, সবাইকে বলছি যে আমি আনতে গেছি। এবং যে গাড়িতে আনতে গেছি ওই গাড়ির ড্রাইভার এখনো জীবিত আছে। আমার বোনটা মারা গেছে, বোন জামাই এখনো আছে, বোনের মেয়েও আছে, তারা সাক্ষী, এবং ড্রাইভারটাও আছে এখনো সাক্ষী যে আমি তারা আনতে গেছিলাম কি না। দ্বিতীয় সাক্ষী ছিল কিন্তু দ্বিতীয় মারা গেছে।